আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ সিরিজ, যেখানে আমরা প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক এবং সৃজনশীল বোর্ড প্রশ্নসমূহ এমনভাবে সমাধান করি যেন পরীক্ষায় আমাদের জন্য আনসার করা খুবই সহজ হয়, এবং এই ক্ষেত্রে আমরা অল্প সময়ের মধ্যে আমাদের এই সমাধানটা শেষ করি। তো আজকে আমরা জটিল সংখ্যা অধ্যায়ের প্রথম ক্লাস করব, আর এই ক্লাসে আমরা অল্প সময়ের মধ্যে জটিল সংখ্যার মডুলাস, আর্গুমেন্ট, পোলার আকার এবং এই সংক্রান্ত বেসিক আলোচনা ও সৃজনশীল বোর্ড প্রশ্ন ইনশাল্লাহ কমপ্লিট করব। বাস্তবে কোনো সংখ্যাকে স্কোয়ার করে কি নেগেটিভ রেজাল্ট পাওয়া সম্ভব? আমরা জানি যে কোনো বাস্তব সংখ্যাকে স্কোয়ার করলেই পজিটিভ মান আসে, কিন্তু গণিতবিদেরা এমন একটা সংখ্যার কথা কল্পনা করলেন যাকে স্কোয়ার করলে মাইনাস রেজাল্ট আসতে পারে। সেটা হচ্ছে আই। আই সমান সমান হচ্ছে রুট ওভার অফ -1। তাহলে দেখো, আই কে স্কোয়ার করলে আমরা কি পাবো? এই রুট ওভার উঠে যাবে, আমরা পাবো -1। দেখেছো, আই কে স্কোয়ার করার পরে নেগেটিভ রেজাল্ট চলে এসেছে -1। এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা, কারণ বাস্তবে এটা কোনোদিন সম্ভব না। আই কে বলা হয় মূলত কাল্পনিক সংখ্যার একক বা কাল্পনিক একক। আর আই এর মান কত? রুট ওভার অফ -1। আমরা যদি আই কে স্কোয়ার করি, এই রুট ওভার উঠে যায়, আমরা পেয়ে যাই -1। যদি আমরা আই কে কিউব করি, আই কিউব সমান হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই। আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে আমরা এখান থেকে আমরা পাবো মাইনাস আই। আই কিউব সমান আমরা কি পাচ্ছি? মাইনাস আই। আই কে যদি আই টু দি পাওয়ার 4 করি, আই টু দি পাওয়ার 4 সমান আমরা লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। আই স্কোয়ার মানে -1, তাহলে -1 ইন্টু -1 সমান আমরা পাবো 1। তাহলে আই টু দি পাওয়ার 4 সমান পাচ্ছি 1। খেয়াল করো, আই মানে রুট ওভার অফ -1, আই স্কোয়ার মানে হচ্ছে -1, আই কিউব মানে হচ্ছে মাইনাস আই, আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1। এই যে আই এর চারটা মান, এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। খেয়াল করো, এখন রুট ওভারের ভিতরে যদি কখনো মাইনাস চলে আসে, তাহলেই বুঝতে হবে যে এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। যেমন রুট ওভার অফ -5, একে আমরা লিখতে পারি √5 ইন্টু √-1। আর √-1 মানে হচ্ছে আই। এখন এই √5 তো বাস্তব সংখ্যা, হ্যাঁ এই কথা ঠিক, কিন্তু এর সাথে যখনই কাল্পনিক একক আই চলে আসবে, তখনই আমরা বুঝে নিব যে পুরো সংখ্যাটা কি হয়ে গেছে? কাল্পনিক সংখ্যা হয়ে গেছে। খেয়াল করো, রুট ওভার অফ -4, রুট ওভারের ভিতরে মাইনাস আছে মানে এটা কাল্পনিক সংখ্যা। একে আমরা লিখতে পারি √4 ইন্টু √-1। আর √-1 মানে হচ্ছে আই। এখান থেকে আমরা কি পাবো? 2i। যেখানে 2 বাস্তব সংখ্যা, কিন্তু এর সাথে আই আছে, আই হচ্ছে কাল্পনিক একক, তাহলে আমরা সম্পূর্ণটা একসাথে কি পাবো? কাল্পনিক সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে কাল্পনিক সংখ্যা, রুট ওভারের ভিতরে মাইনাস চলে আসলেই বুঝতে পারবো আমরা এটা কাল্পনিক, অথবা কোনো বাস্তব সংখ্যা থাকতে পারে বাট তার সাথে আই আছে মানেই সেটা কি? কাল্পনিক সংখ্যা। আর আই এর এই চারটা মান আমাদের কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে। বাস্তব সংখ্যার সঙ্গে যখন কাল্পনিক সংখ্যা যোগ করা হয়, তখনই পাওয়া যায় জটিল সংখ্যা। জটিল সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয়, z ইকুয়াল x প্লাস iy, যেখানে x হচ্ছে বাস্তব সংখ্যা, iy হচ্ছে কাল্পনিক সংখ্যা। এই দুইটা একসাথে মিলে তৈরি করেছে জটিল সংখ্যা z। তাহলে দেখো, জটিল সংখ্যার দুইটা অংশ, একটা অংশ হচ্ছে বাস্তব অংশ বা রিয়াল পার্ট, আরেকটা অংশ হচ্ছে কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্ট। এই দুইটা মিলে তৈরি করছে কি? জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার। তাহলে এখানে খেয়াল করো, z হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা, যার বাস্তব অংশ হচ্ছে x, আর কাল্পনিক অংশ হচ্ছে iy। কাল্পনিক অংশ চেনার সহজ উপায় হচ্ছে এর সাথে অবশ্যই i থাকবে, আর i হচ্ছে কাল্পনিক একক। এখন খেয়াল করো, যদি আমরা বলি একটা জটিল সংখ্যা হচ্ছে z ইকুয়াল 3 প্লাস 4i, তাহলে এইখানে বাস্তব অংশ কোনটা তুমি নিজেই বুঝতে পারছো, বাস্তব অংশ হচ্ছে 3, আর কাল্পনিক অংশ হচ্ছে 4i, যেখানে i হচ্ছে কাল্পনিক একক। জটিল সংখ্যার লেখচিত্রকে বলা হয় আর্গন্ট লেখচিত্র। জটিল সংখ্যাকে যখনই লেখচিত্রে স্থাপন করা হয়, তখনই জটিল সংখ্যার প্রতিরূপী একটা বিন্দু পাওয়া যায়। যেমন দেখো, আমাদের জটিল সংখ্যাটা ছিল z ইকুয়াল x প্লাস iy। আমরা যখনই একে লেখচিত্রে স্থাপন করব, তখনই এর একটা প্রতিরূপী বিন্দু পাবো। আমরা ধরে নিচ্ছি যে এই z জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু হচ্ছে পি বিন্দু। তাহলে অবশ্যই পি বিন্দুর একটা স্থানাঙ্ক থাকবে, মানে পি বিন্দুর ভুজ থাকবে আর কোটি থাকবে। এক্ষেত্রে জটিল সংখ্যার যে বাস্তব অংশ, সেটাই হবে পি বিন্দুর ভুজ। জটিল সংখ্যার বাস্তব অংশ কি ছিল? x, তাহলে পি বিন্দুর ভুজ হবে x। আর জটিল সংখ্যার কাল্পনিক অংশে i এর সাথে যেটা থাকবে, সেটা হবে পি বিন্দুর কোটি। কাল্পনিক অংশে i এর সাথে কে ছিল? y, তাহলে পি বিন্দুর কোটি কে হবে? y। তাহলে বাস্তব অংশ হবে পি বিন্দুর ভুজ, আর কাল্পনিক অংশে i এর সাথে যেটা থাকবে সেটা হবে পি বিন্দুর কোটি। এখন খেয়াল করো, আমাদের সামনে কিছু জটিল সংখ্যা আছে, যেমন z ইকুয়াল -2 প্লাস 3i। তাহলে এই জটিল সংখ্যাটাকে যখনই আমরা ছক্কাগজে স্থাপন করব, তখনই এর একটা প্রতিরূপী বিন্দু পাওয়া যাবে। এক্ষেত্রে এর যে বাস্তব অংশ -2, এটা হবে বিন্দুর ভুজ, আর কাল্পনিক অংশে i এর সাথে কি আছে? 3, এই 3 হবে বিন্দুটার কোটি। তাহলে বিন্দুর স্থানাঙ্ক কত হবে? -2, 3। এই যে দেখো, বিন্দুর স্থানাঙ্ক -2, 3। এরপর খেয়াল করো, এই যে জটিল সংখ্যা, এই জটিল সংখ্যাটার বাস্তব অংশ কি? -3, তাহলে এর প্রতিরূপী বিন্দুর ভুজ হবে -3। আর কাল্পনিক অংশে i এর সাথে কি আছে? -4, তাহলে এর প্রতিরূপী বিন্দুর কোটি হবে -4। এই যে দেখো, এর প্রতিরূপী বিন্দু ভুজ হচ্ছে -3, কোটি হচ্ছে -4। আশা করছি এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে।
এতক্ষণ আমরা এই যে জটিল সংখ্যা z এর প্রতিরূপী বিন্দু যে পি বিন্দুর যে স্থানাঙ্ক ব্যবহার করেছি সেটা ছিল তার কার্তেশীয় স্থানাঙ্ক, যেখানে x ছিল তার ভুজ আর y ছিল তার কোটি। এই যে দেখো মূল বিন্দু থেকে এতটুকু হচ্ছে পি বিন্দুর ভুজ x, আর এই যে পি থেকে এই এতটুকু হচ্ছে তার কোটি y। তো পি বিন্দুর তো আরেকটা স্থানাঙ্ক আছে তাই না? সরলরেখা অধ্যায়ে আমরা দেখেছি যে পি বিন্দুর আরেকটা স্থানাঙ্ক হচ্ছে পোলার স্থানাঙ্ক আর থিটা। এক্ষেত্রে আর কি, আর হচ্ছে এই মূল বিন্দু থেকে পি বিন্দুর সোজাসুজি দূরত্ব, অর্থাৎ এই যে ওপি রেখার দৈর্ঘ্যই হচ্ছে আর। তাহলে মূল বিন্দু থেকে পি বিন্দুর সোজা দূরত্বটাই হচ্ছে আর। থিটা কি? থিটা হচ্ছে এই যে এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই ওপি রেখা যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটাই হচ্ছে থিটা। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ওপি রেখার কোণই হচ্ছে থিটা। এখন এই যে আর এবং থিটা, এই অধ্যায়ে এই জটিল সংখ্যার অধ্যায়ে আমরা এই দুইটার নতুন নাম দিব। এক্ষেত্রে আর কে আমরা বলবো মডুলাস। আর সমান সমান আমরা লিখব মডুলাস অফ জেড বা মোড জেড। এক্ষেত্রে জেড এর দুই পাশে যদি আমরা অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন দেই তাহলেও সেটা আর অর্থাৎ মডুলাসকেই বোঝাবে। তাহলে জটিল সংখ্যা যদি হয় জেড তাহলে আমরা লিখব আর সমান সমান মডুলাস অফ জেড বা মোড জেড। এক্ষেত্রে জেড এর দুই পাশে অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন দিলেও আরই প্রকাশ করে। আর থিটাকে আমরা বলবো আর্গুমেন্ট, আর্গ জেড বা আর্গুমেন্ট অফ জেড। এখন খেয়াল করো, আমরা কিন্তু এই কার্তেশীয় আকার এতক্ষণ ব্যবহার করেছি, যেখানে z ইকুয়াল ছিল x প্লাস iy, এটা ছিল z এর বা এই জটিল সংখ্যাটার কার্তেশীয় আকার। এখন আমরা এর পোলার আকারটা দেখব। দেখো আমরা এই যে OPM যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এটা তো একটা সমকোণী ত্রিভুজ তাই না? এই সমকোণী ত্রিভুজের r হচ্ছে অতিভুজ, x হচ্ছে ভূমি আর y হচ্ছে লম্ব। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি cos θ সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে x আর অতিভুজ হচ্ছে r, তাহলে cos θ সমান x বাই r। তাহলে x সমান আমরা পাবো r cos θ। এখন sin θ মানে কি? লম্ব বাই অতিভুজ। এক্ষেত্রে লম্ব হচ্ছে y, অতিভুজ হচ্ছে r, তাহলে sin θ সমান y বাই r, তাহলে y সমান সমান r sin θ। এখন খেয়াল করো, z ইকুয়াল x প্লাস iy, তাহলে x মানে কি? r cos θ, y মানে কি? r sin θ। তাহলে r যদি আমরা কমন নেই কি পাবো? cos θ প্লাস i sin θ। এটা হচ্ছে z এর পোলার আকার। তাহলে দেখো কার্তেশীয় আকার থেকে আমরা এর পোলার আকার পেয়ে গেলাম। এখন খেয়াল করো, cos θ প্লাস i sin θ এই জায়গাটাকে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার i θ। তো যখন ই টু দি পাওয়ার আই থিটা পরীক্ষায় কখনো কখনো থাকতে পারে, সেক্ষেত্রে তুমি বুঝে নিবা যে এইটাই হচ্ছে cos θ প্লাস আই sin θ, এটাও পোলার আকার। তাহলে দেখো আমরা কিন্তু কার্তেশীয় আকার x প্লাস iy থেকে পোলার আকার আর ইন্টু cos θ প্লাস আই sin θ পেয়ে গেলাম। এখন খেয়াল করো, আমরা যদি এই কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে কনভার্ট করতে চাই সেটা কিভাবে করতে পারি তাও কিন্তু আমরা সরলরেখা অধ্যায়ে দেখে এসেছি তাই না? খেয়াল আছে তোমাদের? আমরা এক্ষেত্রে কি করেছিলাম? আমরা আবারও এই যে OPM এই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করব। এক্ষেত্রে আর অতিভুজ তাই না? তো পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করলে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখান থেকে আমরা আর ইকুয়াল কি পাই? রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা আমরা সরলরেখা অধ্যায়ে দেখে এসেছিলাম। আচ্ছা খেয়াল করো, তারপরে আমরা tan থিটার সূত্র যদি ইউজ করি, এখানে আমরা জানি tan থিটা সমান কি? লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে y, ভূমি হচ্ছে x। তাহলে tan থিটা সমান কি? y বাই x। তাহলে থিটা সমান আমরা কি পাবো? tan ইনভার্স y বাই x। তাহলে দেখো আর কি? আর হচ্ছে আমাদের মডুলাস, যার মান হচ্ছে রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। আমরা এই আর কে এভাবেও লিখতে পারি মোড z, z এর মডুলাস, অথবা এভাবেও লিখতে পারি অ্যাবসলিউট ভ্যালু অফ z। যেটাই লিখি আর এর মান হচ্ছে রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। আর থিটাকে আমরা কি লিখতে পারি? আর্গুমেন্ট অফ z বা আর্গ z। এই আর্গুমেন্ট অফ z বা আর্গ z থিটা ইকুয়াল কি? tan ইনভার্স y বাই x। এটা তো আমরা সরলরেখা অধ্যায়েও দেখে এসেছি তাই না? কিন্তু থিটার মান সব চতুর্ভাগে কি একই থাকে? না, আমরা জানি যে চারটা চতুর্ভাগে থিটার মান 4 রকম পাওয়া যায়, ঠিক না? এই যে দেখো থিটার মান নির্ণয় সূত্র, চারটা চতুর্ভাগে 4 রকম তাই না? এগুলি মুখস্থ রাখা একটু টাফ, তাই সরলরেখা অধ্যায়ে এগুলি মুখস্থ না করেও কিভাবে খুবই সহজে থিটার মান বের করে ফেলা যায় সেই পদ্ধতিটা আমরা একটু দেখেছিলাম। চলো আবার একটু মনে করি। প্রথমে এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? প্রথমেই আলফা ইকুয়াল আমাদেরকে ধরতে হয় tan ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু অফ y বাই x, যেখানে y হচ্ছে বিন্দুর কোটি আর x হচ্ছে বিন্দুর ভুজ। বিন্দু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4 চতুর্ভাগের যে কোনোটাতে থাকতে পারে। এক্ষেত্রে বিন্দুর ভুজ পজিটিভ হতে পারে, আবার দেখো নেগেটিভ হতে পারে। আবার বিন্দুর কোটি y এর মানও কখনো পজিটিভ হতে পারে, আবার দেখো কখনো নেগেটিভ হতে পারে। তো পজিটিভ আর নেগেটিভ যাই হোক না কেন, আমরা এই ক্ষেত্রে y এর জায়গায় বসাবো বিন্দুর কোটি আর x এর জায়গায় বিন্দুর ভুজ। আলফা ইকুয়াল কি বের করব? tan ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু অফ y বাই x। আলফার মানটা আমরা বের করার পরে আমরা এই চারটা চতুর্ভাগের সাহায্যে খুবই সহজে থিটার মান বের করতে পারি। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, সরলরেখা অধ্যায়ে আমরা দুইটা পরিসীমাতে থিটার মান বের করেছিলাম। একটা ছিল 0 থেকে 2 পাই আর একটা ছিল -π থেকে পাই।
জটিল সংখ্যা অধ্যায়ে আমরা কিন্তু শুধুমাত্র মাইনাস পাই থেকে পাই এই পরিসীমাতেই থিটার মান বের করবো। খেয়াল করো, মাইনাস পাই থেকে পাই পরিসীমাটা তোমাদের আবার একটু মনে করিয়ে দিই। দেখো, এটা ছিল মূলবিন্দু, মূলবিন্দু থেকে সোজা এই বরাবর হচ্ছে 0 ডিগ্রি, তাই না? আচ্ছা, এখন যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীতে ঘড়ি, ঘড়ির কাঁটার বিপরীতে কোণ হয় পজিটিভ। ঘড়ির কাঁটার বিপরীত মানে উপরের দিক দিয়ে, এই উপরের দিক দিয়ে ঘুরে যদি আস্তে 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 180 ডিগ্রি ঘুরে আসি, তাহলে এই বরাবর যে অ্যাঙ্গেল পাওয়া যাবে সেটা কি হবে? প্লাস 180 ডিগ্রি। কারণ ঘড়ির কাঁটার বিপরীতে তো অ্যাঙ্গেল পজিটিভ হয়, পজিটিভ অ্যাঙ্গেল, অথবা প্লাস পাই, পাই মানে তো 180 ডিগ্রি। কিন্তু যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরি তাহলে অ্যাঙ্গেল নেগেটিভ হয়। অর্থাৎ যদি আমরা এখন এই যে ঘড়ির কাঁটার দিকে নিচে দিয়ে ঘুরে আসি, আর নিচে দিয়ে অ্যাঙ্গেলটা কি হবে? নেগেটিভ। তখন আমরা পাবো মাইনাস 180 ডিগ্রি, এই যে বরাবর মাইনাস 180 ডিগ্রি বা মাইনাস পাই। তাহলে মাইনাস পাই আর পাই এই পরিসীমাটা আসলে কি, এটা তো মোটামুটি আমরা বুঝে গেছি, তাই না? মাইনাস পাই আর পাই আসলে কিভাবে আসলে এখানে। এখন খেয়াল করো, আমরা এই পরিসীমাতে কিভাবে খুবই সহজে থিটার মান বের করেছিলাম। এক্ষেত্রে আমাদেরকে শুধু দুই চতুর্ভাগে, প্রথম আর দ্বিতীয়, এই দুইটা চতুর্ভাগে থিটার মানটা খেয়াল রাখতে হয়। প্রথম চতুর্ভাগে থিটা ইকুয়াল কি ছিল বলতো? মনে আছে আমাদের? আলফা। অর্থাৎ প্রথম চতুর্ভাগে থিটার মান আর আলফার মান আসলে একই। আলফা কি? আলফা হচ্ছে tan ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু অফ y বাই x। এটাই হচ্ছে প্রথম চতুর্ভাগে থিটা। আর দ্বিতীয় চতুর্ভাগে থিটা ইকুয়াল কি ছিল? পাই মাইনাস আলফা। দ্বিতীয় চতুর্ভাগে যদি এই দুইটা তুমি মনে রাখতে পারো, তাহলে ইনশাআল্লাহ খুবই সহজে তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে থিটার মান তুমি বের করে ফেলতে পারবে। কিভাবে? দেখো, উপরের দিকে অ্যাঙ্গেলগুলি পজিটিভ আর এই নিচের দিকে অ্যাঙ্গেলগুলি কি ছিল? নেগেটিভ, তাই না? তাহলে উপরের দিকে যে অ্যাঙ্গেলগুলি পেয়েছো, নিচে শুধু ওদেরকে মাইনাস করে দিবা, আর কোনো কাজ নাই। দেখো, প্রথম চতুর্ভাগের ঠিক নিচে কি আছে? চতুর্থ চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগে থিটার মান পেয়েছো আলফা, চতুর্থ চতুর্ভাগে হবে মাইনাস আলফা। এই জাস্ট আলফাকে মাইনাস করে দিয়েছি। দেখো, একইভাবে দ্বিতীয় চতুর্ভাগের নিচে কি আছে? ঠিক নিচে আছে তৃতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে অ্যাঙ্গেলটা যা পেয়েছো তাকে শুধু মাইনাস করে দাও, তাহলে মাইনাস পাই মাইনাস আলফা। দেখো, পাই মাইনাস আলফাকে আমরা সামনে মাইনাস করে দিলাম, এখন ব্র্যাকেট তুলে দাও, তাহলে পাবা মাইনাস পাই প্লাস আলফা। তাহলে দেখো, দ্বিতীয়র ঠিক বিপরীত হয়ে গেল তৃতীয়, আর প্রথমের ঠিক বিপরীত হয়ে গেল চতুর্থ। তাহলে আমরা যদি প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগে থিটার মান জানি, তাদের সামনে শুধু মাইনাস বসিয়ে দিব, তাহলে আমরা তৃতীয় আর চতুর্থতে থিটার মান বের করতে পারবো। ওকে, এখন এই প্রথম অঙ্কটা খেয়াল করো। এখানে বলা হচ্ছে মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করে পোলার আকারে প্রকাশ করো, -1 প্লাস √3i। আচ্ছা, যেহেতু পোলার আকারটা বের করতে বলা হয়েছে, তার মানে আমাদেরকে যে আকারটা দেওয়া হয়েছে এটা হচ্ছে কার্তেশীয় আকার। কার্তেশীয় থেকে পোলার আকারে নিয়ে যেতে হবে। আচ্ছা, আমরা জানি যে কার্তেশীয় পদ্ধতিতে জটিল সংখ্যার আকারটা হয় z = x + iy। এক্ষেত্রে x হচ্ছে বাস্তব অংশ আর iy হচ্ছে কাল্পনিক অংশ। আমাদের জটিল সংখ্যাটা হচ্ছে -1 প্লাস √3i। তাহলে এই ক্ষেত্রে -1 হবে বাস্তব অংশ আর √3i হবে কাল্পনিক অংশ। আচ্ছা, এই ক্ষেত্রে x মানে কত হবে? তাহলে x মানে হবে -1 আর y মানে কত হবে? √3। তাহলে খেয়াল করো, x মানে -1 আর y মানে √3। এখন আমরা প্রথমেই মডুলাস বের করব। মডুলাস অফ z, অ্যাবসলিউট ভ্যালু অফ z অথবা r, তিনটা কিন্তু একই, তাই না? এটা কিভাবে বের করব? √x² + y²। খুবই সহজ। এক্ষেত্রে x এর মান -1, -1 হোল স্কয়ার, আর y এর মান কত? √3 + √3 হোল স্কয়ার। উপরে আছে √। এখান থেকে আমরা পেয়ে যাব 2। এখন আমরা আর্গুমেন্ট বের করব। argz মানে হচ্ছে থিটা। আচ্ছা, থিটার মান বের করার ক্ষেত্রে আমাদেরকে আগে দেখতে হবে যে বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত। দেখো, বিন্দুর x হচ্ছে নেগেটিভ আর y হচ্ছে পজিটিভ, মানে ভুজ ঋণাত্মক, কোটি হচ্ছে ধনাত্মক। তাহলে অবশ্যই বিন্দুটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হবে। এই যে দেখো, দ্বিতীয় চতুর্ভাগে -1 √3 এই বিন্দুটা অবস্থিত। x হচ্ছে -1 আর y হচ্ছে √3, -1 √3। এখন আমরা জানি যে দ্বিতীয় চতুর্ভাগে থিটার মান কি হয় বলতো? প্রথম চতুর্ভাগে থিটা ইকুয়াল আলফা আর দ্বিতীয় চতুর্ভাগে থিটা ইকুয়াল পাই মাইনাস আলফা। খেয়াল আছে? এই দুইটা কিন্তু একটু আমাদের মনে রাখতে হবে কষ্ট করে, বাকি দুটো অটোমেটিক চলে আসবে, পাই মাইনাস আলফা। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো আমরা পাই মাইনাস আলফা এটা বসালাম। এখন আলফা মানে কি? আলফা মানে হচ্ছে tan ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু অফ y বাই x। এখন এখানে y কত? y হচ্ছে √3, এই যে উপরে √3, আর x কত? x হচ্ছে -1, এই যে নিচে -1, দুই পাশে অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন। তাহলে এখান থেকে অটোমেটিক চলে আসবে tan ইনভার্স √3। tan ইনভার্স √3 মানে কি? 60 ডিগ্রি। আর 60 ডিগ্রি মানেই হচ্ছে π/3। এখন পাই থেকে মাইনাস করো π/3, তাহলে কি থাকবে? 2π/3। সো এটাই হচ্ছে আমাদের আর্গুমেন্ট বা argz মানে থিটা। এখন পোলার আকারে প্রকাশ করব। আমরা জানি পোলার আকার হচ্ছে r * cos θ + i sin θ। এক্ষেত্রে r এর মান হচ্ছে 2 আর থিটার মান হচ্ছে কি? 2π/3। তাহলে আমরা পাবো 2 * cos 2π/3 + i sin 2π/3। এই হচ্ছে পোলার আকার। একটা জিনিস খেয়াল রেখো, -π থেকে পাই এই পরিসীমাটাতে যে আর্গুমেন্ট পাওয়া যায়, সেই আর্গুমেন্ট বা থিটার সেই মানটাকে আমরা বলি মুখ্য আর্গুমেন্ট। পরীক্ষায় অনেক সময় মুখ্য আর্গুমেন্ট থাকতে পারে। তো -π থেকে পাই এই পরিসীমাতেই তো আমরা থিটা বের করি না, এটাই হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। ওকে, এখন এই অঙ্কটা দেখো। এখানে বলা হচ্ছে -4 - 4i জটিল সংখ্যার আর্গুমেন্ট নির্ণয় করো। আচ্ছা, ওরা যদিও আর্গুমেন্ট বলেছে, আমরা মডুলাস, আর্গুমেন্ট, পোলার আকার পর্যন্ত বের করে ফেলেছি, যেন এরকম অঙ্কগুলি আমরা সহজে প্র্যাকটিস করতে পারি। ওকে, আচ্ছা খেয়াল করো,
আমাদের এখন জটিল সংখ্যা হচ্ছে -4 একে এই যে কার্তেশীয় আকার z = x + iy এর সাথে তুলনা করি। তাহলে এখানে x মানে কত? -4। আর y মানে কত? i এর সাথে যেটা আছে সেটাই তো y, তাই না? এখানে i এর সাথে কি আছে? -4 আছে। তার মানে x ও -4, y ও -4। এই যে দেখো, x ও -4, y ও -4। এখন আমরা জানি মডুলাস অফ z মানে অ্যাবসলিউট ভ্যালু অফ z মানে r, একই কথা। এটা হচ্ছে √x² + y²। x ও -4, y ও -4, মানগুলি বসিয়ে দিব, এখান থেকে পাবো 4√2। এখন আসি আর্গুমেন্ট অফ z, যেটা হচ্ছে থিটা। তো এই ক্ষেত্রে আমরা জানি যে প্রথম চতুর্ভাগ হচ্ছে থিটা ইকুয়াল আলফা। আমি একটু লিখছি, তোমরা খেয়াল করো। দ্বিতীয় চতুর্ভাগে থিটা ইকুয়াল পাই মাইনাস আলফা। তো আমাদের মুখস্থ, তাই না? আর ঠিক তার নিচে প্রথমে ঠিক নিচে চতুর্থ কি হবে? মাইনাস আলফা। এটা হচ্ছে প্লাস আলফা, এটা হবে মাইনাস আলফা। আর দ্বিতীয় ঠিক নিচে দ্বিতীয় যদি হয় পাই মাইনাস আলফা, এইটা হবে তার বিপরীত মাইনাস পাই মাইনাস আলফা। এর ব্র্যাকেটটা তুলে দিলে আমরা পাবো মাইনাস পাই প্লাস আলফা। এটা হচ্ছে চারটা চতুর্ভাগে থিটার মান, ঠিক না? ওকে, এখন খেয়াল করি আমাদের বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত। আমাদের এই দেখো ভুজ ঋণাত্মক -4, কোটিও ঋণাত্মক -4, তাহলে অবশ্যই এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত -4 -4। ওকে, আচ্ছা, এখন তৃতীয় চতুর্ভাগের জন্য থিটার মান কত? থিটা ইকুয়াল মাইনাস পাই প্লাস আলফা, অর্থাৎ এই যে দ্বিতীয়টার বিপরীত মাইনাস পাই মাইনাস আলফা, মানে ব্র্যাকেট তুলে দিলে মাইনাস পাই প্লাস আলফা। এখন আসো আমরা বসিয়ে দিলাম থিটা ইকুয়াল মাইনাস পাই প্লাস আলফা। আলফা মানে কি? আমরা জানি আলফা মানেই হচ্ছে tan ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু অফ y/x। আমার এখানে y কত? -4, x কত? -4। তাহলে দেখো এই যে tan ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু অফ -4/-4, সামনে মাইনাস পাই আছে। এখন এইখানে এই অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে কাটাকাটি যাবে, কি থাকবে? 1 থাকবে। tan ইনভার্স 1 মানে কত? tan ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি, আর 45 ডিগ্রি মানে হচ্ছে π/4। তাহলে মাইনাস পাই এর সাথে π/4 লসাগু করলে কত পাবো? -3π/4। তাহলে দেখো আর্গুমেন্ট অফ z, আর্ক z, থিটা সমান কত পেলাম? -3π/4। তাহলে মডুলাসও বের হলো, আর্গুমেন্টও বের হলো। এখন পোলার আকার হচ্ছে r ইনটু cos থিটা প্লাস i sin থিটা। আর মানে কত? আর মানে বের হয়েছিল 4√2 cos থিটা মানে কত? -3π/4 -3π/4 প্লাস i sin থিটা মানে কত? -3π/4। দেখো পোলার আকারে লেখা হয়ে গেল। ওকে, এখন আমরা দেখব অনুবন্ধী জটিল সংখ্যা আসলে কি। দেখো কোন একটা জটিল সংখ্যার কাল্পনিক অংশের সামনের চিহ্নটা যদি চেঞ্জ করে দেওয়া হয়, তাহলেই অনুবন্ধী জটিল সংখ্যা পাওয়া যায়। খেয়াল করো, আমাদের জটিল সংখ্যা যদি হয় z = x + iy, তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা প্রকাশ করার জন্য আমরা z এর উপর একটা বার চিহ্ন দিব, z বার হচ্ছে z এর অনুবন্ধী জটিল সংখ্যা। এক্ষেত্রে কি করব? এই কাল্পনিক অংশের সামনের চিহ্নটা চেঞ্জ করব। কাল্পনিক অংশের সামনের চিহ্নটা কি ছিল? প্লাস, তাহলে অনুবন্ধী জটিল সংখ্যার চিহ্ন কি হবে? মাইনাস। বুঝতে পেরেছো? খেয়াল করো, দেখো এখানে একটা জটিল সংখ্যা লেখা আছে z = 3 + 4i, তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা হবে z বার, উপর একটা বার চিহ্ন দিতে হবে। এক্ষেত্রে কি করতে হবে? কাল্পনিক অংশের সামনের চিহ্ন চেঞ্জ করতে হবে। কাল্পনিক অংশের সামনে কি আছে? প্লাস, তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা হয়ে যাবে মাইনাস। তাহলে z বার সমান আমরা পাবো 3 - 4i। এখন খেয়াল করো, ধরো জটিল সংখ্যাটা হচ্ছে z = -2 - 2i, তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা হবে z বার ইকুয়াল, মাঝখানে কি ছিল? এই কাল্পনিক অংশের সামনে কি ছিল? মাইনাস। এখন কাল্পনিক অংশের সামনে কি করতে হবে? চেঞ্জ করতে হবে, প্লাস দিতে হবে। তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা হবে -2 + 2i। দেখো মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এখন এই অঙ্কটা খেয়াল করো, এখানে বলা হচ্ছে p = 1 + 5i/1 + i এবং q = 3 - 2i হলে q বার -2p এর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। আচ্ছা, q বার মানে হচ্ছে q এর অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে এই যে q এর এই কাল্পনিক অংশের 2i এর সামনের মাইনাসটাকে চেঞ্জ করে প্লাস বানাতে হবে। আচ্ছা দেখো, q বার সমান আমরা কি লিখেছি? 3 + 2i, মাইনাস হয়ে গেল প্লাস। এখন কি বের করতে হবে? q বার -2p এর মডুলাস এবং আর্গুমেন্ট। আচ্ছা, p কি? p সমান দেয়া আছে 1 + 5i/1 + i। এই যে দেখো, ভগ্নাংশ আকারে যখনই জটিল সংখ্যা থাকবে, তখনই ভগ্নাংশের হর থেকে বা ভগ্নাংশের এই নিচে থেকে তোমাকে এই i কে সরাতে হবে। আর যদি ভগ্নাংশের নিচে থেকে তুমি i সরাতে চাও, তখন তোমাকে 9 যে কাজটা তুমি বারবার করেছো সেই কাজটা করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ভগ্নাংশের হরের মধ্যে তোমাকে a² - b² এর ফর্মুলা বানাতে হবে। বুঝেছো? 9 তুমি কাজটা অনেকবার করেছো না, যে ভগ্নাংশের নিচে তুমি a² - b² বানিয়েছো। এখন এখানে কি আছে? 1 + i। এখানে যদি a² - b² ফর্মুলা বানাতে চাও, তাহলে 1 + i কে কি দিয়ে গুণ দিতে হবে? 1 - i দিয়ে গুণ দিতে হবে। তখন 1 + i × 1 - i কি পাবা? 1² - i², a² - b²। মনে হয়েছে? আচ্ছা খেয়াল করো, এখন শুধু ভগ্নাংশের হরের মধ্যে কি 1 - i দিয়ে গুণ দিলে হবে, নাকি লবকেও গুণ দিতে হবে? হ্যাঁ, উপরে এবং নিচে দুই জায়গাতেই একই জিনিস দিয়ে গুণ দিতে হবে, তাই না? তো আমরা উপরে 1 - i দিয়ে গুণ দিব, তখন আমরা এই ভগ্নাংশের উপরে এই জিনিসটা পেয়ে যাব। গুণ দিলেই হবে শুধু, আর কিছু না। এখানে খেয়াল করো,
আই স্কোয়ার মানে কি? দেখো আমরা কিন্তু অলরেডি ক্লাসের একবার শুরুতে বলে এসেছি আই হচ্ছে √(-1), তাহলে আই স্কোয়ার হবে -1। দেখো আই স্কোয়ারের জায়গায় আমরা বসিয়ে দিব -1। এই নিচেও দেখো আই স্কোয়ারের জায়গায় আমরা বসিয়ে দিব -1। তাহলে উপরে -1 ইন্টু -5 হবে +5, আর নিচে -1 ইন্টু মাইনাস হবে +1। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এই জিনিসটা পেয়ে যাব। এখন দেখো 2 আর 6 কাটাকাটি করলে 3 থাকবে, 2 আর 4 কাটাকাটি করলে 2 থাকবে। এই যে দেখো 3 + 2i, এইটা হয়ে গেল আমাদের পি এর মান। দেখো নিচে কি এখন আই আছে বলো তো? আই আছে এখন নিচে? নাই। এই নিচে থেকে আই কে তোলার জন্যই আমরা কি করেছি, এই যে আমরা 1 - i দিয়ে গুণ দিয়েছি, মানে নিচে a স্কয়ার - b স্কয়ারের ফর্মুলা বানিয়েছি। ঠিক আছে, এখন খেয়াল করো কিউ বার -2p, এইটা কি হবে? তাহলে কিউ বারটাকে বসিয়ে দিলাম, এরপরে -2 ইন্টু পি, এই যে পি এর মান কি 3 + 2i না, এই যে পি এর মানটা বসিয়ে দিলাম 3 + 2i। এখন এখান থেকে তুমি 2 দিয়ে গুণ দাও, তারপরে এই মাইনাস করে দিলেই তুমি পাবা -3 - 2i। খুব সিম্পল। এরপরে তোমাকে এখান থেকে মডুলাস বের করতে হবে, আর্গুমেন্ট বের করতে হবে। তো এই জিনিসটা আমরা এতক্ষণ বারবার করেছি। তুমি প্রথমে z ইকুয়াল ধরে নিবা, এই যে কিউ বার -2p যে রেজাল্টটা পেয়েছো না, এটা কি z ধরে নিবা। আর এখানে এই যে -3, এটা হবে তোমার x, এই যে -3টা পেয়েছো, এই -3 হবে তোমার x, আর এই যে -2i এর এই -2 হবে তোমার y। এরপর এখান থেকে মডুলাস বের করবা, আর্গুমেন্ট বের করবা, আগে যেভাবে করেছি ঠিক সেইভাবে। আলহামদুলিল্লাহ, এরকম 4টা ছোট্ট ছোট্ট পর্বে এই চ্যাপ্টারটা ইনশাআল্লাহ কমপ্লিট করা হবে। তো নেক্সট পর্ব এখনই দেখে নাও, আর ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাও, ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।